সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমরা মূলত আজকে পার্ট 10-এ ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো সবগুলোই দেখেছো। আমি মনে করি যে তোমরা যদি সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ পার্ট 1 থেকে 10 পর্যন্ত অর্থাৎ প্রতিটি পার্ট সিরিয়ালি দেখো আর কি, তাহলে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবা এবং বেসিক যে কিছু কনসেপ্ট আছে, বেসিক যে ধারণাগুলো আছে এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমার ভিডিওগুলোর সাথে থাকো, আবার ভিডিওগুলো দেখতে থাকো এবং কোনো কিছু মতামত থাকলে তা জানাতে পারো। দেখি আজকে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বলা আছে। ফিউচার ইনডিফিনিট টেন্সের আলোচনায় ভবিষ্যতে বা আগামীতে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। দেখো, ফিউচার মানেই মূলত ভবিষ্যৎ। তো এখানে বলছে ভবিষ্যতে বা আগামীতে, ভবিষ্যতে বা আগামীতে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ভবিষ্যৎ বুঝালেই আমাদের সেন্টেন্সটি কী হবে বা ভার্বটিকে আমাদের কী করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। ওকে, তো দেখি বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে বে, ব বা বি, বেন থাকে। যেমন করিব, করিব, করিবি, করিবেন, এইগুলো থাকে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটাতে দেখি সাবজেক্ট প্লাস শ্যাল উইল, অর্থাৎ এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইলকে পাবো, প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 যেটাকে আমরা সংক্ষিপ্ততে বলি, প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অতিরিক্ত অংশ। আচ্ছা, নোট আছে একটা, দেখি। মনে রাখতে হবে যে শ্যাল উইল মূলত মডাল অক্সিলারি ভার্ব, তাই এরপর সর্বদাই V1 হয়। তাহলে দেখো, এই যে শ্যাল উইলকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে পাবো, এগুলো মূলত মডাল অক্সিলারি ভার্ব, আর তাই এগুলোর পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসাবো, যেটার সংক্ষিপ্ততে আমরা V1 বলি। সো অর্থাৎ কনজুগেশন অফ ভার্বের V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, সেটাকে আমরা ব্যবহার করব। তো আসলে আমাদের মডাল অক্সিলারি ভার্ব অনেকগুলো রয়েছে, যেগুলো লিস্ট আমি এখানে দিয়েছি। লিস্ট অফ মডাল ভার্বস দেখো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই যে মডাল ভার্বগুলো আছে এগুলোর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। তাই আমরা এই যে শ্যাল উইলের পরে মূল ভার্বের বেস ফর্ম করব। কিছু সেমি মডালস রয়েছে, যেগুলো হচ্ছে ডিয়ার, নিড, অট টু, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই সেমি মডালসগুলোর পরেও মূলত আমরা ভার্বের বেস ফর্মকে ব্যবহার করব। তো দেখি এই যে মডাল ভার্বগুলো আছে, মূলত অনেকগুলো মডাল ভার্ব রয়েছে। এই মডাল ভার্বগুলোর মধ্যে কেবল আমরা শ্যাল, এই যে শ্যাল এবং উইলকেই আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে পারবো বা এর ব্যবহারটা পাবো। সো এই শ্যাল এবং উইলের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ V1 ব্যবহার করতে হবে। ওকে, কয়েকটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করি বিষয়টা তোমাদের। আই উইল ডু দ্য ওয়ার্ক। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। দেখো, বাংলায় করব কথাটা আছে, যেটা আমরা বাংলা চেনার উপায়ে ওখানে পেয়েছিলাম। সো ক্রিয়ার শেষে করব আছে, এবং আমরা যদি ইংরেজিতে স্ট্রাকচারটি মেলাই, দেখো আই এর পরে উইল, অর্থাৎ শ্যাল উইলের উইলকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পেয়েছি এবং এরপরে ভার্বের বেস ফর্ম ডুকে ব্যবহার করছি। এখানে কিন্তু ডিড নয় প্লাস ডান নয়। সো এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম ডুকে ব্যবহার করতে হবে। ওকে, পরের উদাহরণটি বলা হচ্ছে যে আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব। এই যে বাংলায় হচ্ছে করব, অর্থাৎ ব রয়েছে, আর ইংরেজিতে উইল অক্সিলারি ভার্ব প্লাস মিট ভার্বের বেস ফর্ম। সো এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, সে যথাসময়ে কাজটি শেষ করবে। উইলের পরে দেখো, উইলের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে
এক্সটেনশন বাকি অংশ। আবার দে উইল অ্যাটেন্ড মাই সেরিমনি টুমরো, মূলত টুমরো একটা টার্নিং পয়েন্ট, যেটা দেখে আমরা খুব সহজে বলতে পারি যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। সো ভার্বের অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, যার বাংলা অর্থ দেখো, তারা আগামীকাল আমার অনুষ্ঠানে উপস্থিত হবে। দে উইল অ্যাটেন্ড মাই সেরিমনি টুমরো। ওকে, দ্য বাস উইল লিভ অ্যাট 4 PM। বাসটি বিকেল 4টায় ছাড়বে বাংলাতে দেখো। আর এখানে আমরা উইল লিভ ভার্বের বেস ফর্ম। ওকে, সো এটা আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স। আবার দেখো হি উইল অ্যাপিয়ার অ্যাট দ্য, আচ্ছা এখানে বলে দেই যে অ্যাপিয়ার অ্যাট, কেউ পরীক্ষা দিবে বা আমি পরীক্ষা দিব, সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ার অ্যাট ব্যবহার করতে হবে। ওকে, তো হি উইল অ্যাপিয়ার অ্যাট দ্য জেএসসি, এসএসসি, এসএসসি, বিসিএস এক্সামিনেশন দিস ইয়ার। সে এই বছর জেএসসি, এসএসসি, এসএসসি বা বিসিএস পরীক্ষা দিবে। নোটটা দেখে নেই যে পরীক্ষা দেওয়া বা পরীক্ষায় বসা অর্থে অ্যাপিয়ার অ্যাট, গো ইন ফর অথবা টেক অথবা সিট ফর ব্যবহৃত হয়। অর্থাৎ খুব সহজে বোঝা যাচ্ছে যে আমরা যদি পরীক্ষা দেই, পরীক্ষা দেওয়া অর্থে মূলত অ্যাপিয়ার এট কথাটি ব্যবহার করতে হবে, অর্থাৎ এটাকে ফ্রেশ ভার্ব বলা চলে। দেখো যে উইলের পরে যেহেতু বসছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে ভার্ব এবং এরপরে একটা প্রেপোজিশন অ্যাট, তো ফ্রেশ ভার্ব। সো এই হচ্ছে মূলত মোটামুটি ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার। তো একটা নোট রয়েছে, দেখে নেই কি বলা আছে এখানে। সাধারণত সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল হয় আর কি, এরপর শেল বসে, অর্থাৎ আই এর পরে আমরা শেল করতে পারবো এবং উই এর পরেও আমরা শেল করতে পারবো। আচ্ছা, এছাড়া অন্য সব পার্সনের ক্ষেত্রে উইল বসে। অন্য যত পার্সন পাবো আমরা সবগুলোর শেষে আমরা উইলকে ব্যবহার করব। বর্তমানে হচ্ছে আই উই এর সাথে শেলের ব্যবহার অপ্রচলিত হয়ে যাচ্ছে আর কি, অপ্রচলিত হয়ে যাচ্ছে, যেটা ওল্ড ফ্যাশনস। তো মূলত আই এবং উই এর পরে আমরা শেলের ব্যবহার খুব কমই দেখতে পাই এখন। তো আমরা আই এবং উই এর পরে মূলত উইল ব্যবহার চলে আসতেছে। তবে এখানে দেখি একটু যে তবে সাবজেক্টের পরে উইলের ব্যবহার বাক্যের অর্থ বেশি জোরালো বোঝায়, মানে জোর দিয়ে বুঝাবে, যেটাকে জোরালো বলবো বা জোর দিয়ে বোঝাবে, সেক্ষেত্রে আমরা উইলকে ব্যবহার করি। তাই যে কোনো সাবজেক্টের পরে আমরা উইল এর ব্যবহার অর্থাৎ উইলকে ব্যবহার করতে পারবো বা উইলকে ব্যবহার করাই হচ্ছে শ্রেয়। যেমন এখানে আই উই ইউ হি সি দে এই সবগুলো সাবজেক্টের পরে বা সবগুলো নাম্বার পার্সনের পরে আমরা উইল প্লাস V1 ব্যবহার করতে পারি। আচ্ছা, আর যদি আমি বলে দিই এখানে যে যদি আমরা শেলকে ব্যবহার করি, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, দেখো যে ফার্স্ট পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল হইতে হবে, মাস্ট বি। অন্য কারো ক্ষেত্রে আমরা শেল ব্যবহার করতে পারবো না, কেবল ফার্স্ট পারসন আই সিঙ্গুলার আর উই প্লুরাল এর ক্ষেত্রে আমরা শেলকে ব্যবহার করতে পারবো, আর অন্য সব ক্ষেত্রে আমাদেরকে উইলকে ব্যবহার করতে হবে। তবে এই আই এবং উই এর পরেও আমরা আবার উইলকে ব্যবহার করতে পারি। দেখি আরও কয়েকটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করি বিষয়টা। বলা আছে আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এই ক্ষেত্রে এটাকে আমরা রাইট বলবো, প্লাস দেখো আবার যে আই উইল গো টু ঢাকা, এটাও আমি ঢাকা যাব। কিন্তু এই অর্থগত দিক থেকে একটু যেটা জোরালো সেটা হচ্ছে আই উইল। এই যে আই এর পরে শেল না করে আই যখন উইল করব, তখন অর্থটা হবে আমি অবশ্যই ঢাকা যাব, অর্থাৎ মাস্টকে, মানে এখানে উইলকে রিপ্লেস করলে আমরা মাস্টকে পাবো অবশ্যই। নিশ্চয়তা অর্থে আমরা এই উইলকে ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, আরও কিছু স্ট্রাকচার রয়েছে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের, সেগুলো একটু দেখে নেই। অ্যাফার্মেটিভ বাক্যে মূলত আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, যেমন সাবজেক্ট, দেখো সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল উইল, এখানে অক্সিলারি ভার্ব শ্যাল উইল, যেটা বললাম যে মোডাল অক্সিলারি ভার্ব থেকে এগুলো এসছে। তো এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1কে ব্যবহার করব, তারপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন। উদাহরণে দেখি যে হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং,
মিটিং, সে সভায় উপস্থিত হবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো এখানে দেখো যে উইলের পরে অ্যাটেন্ড ভার্বের বেস ফর্ম, উইলের পরে হেল্প আমি সাহায্য করব। হ্যাঁ, তো এইখানে উইল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এবং এইগুলো বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে যাই, নেগেটিভ করতে গেলে আমাদের স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল নট। অর্থাৎ এই যে শ্যাল এবং উইল অক্সিলারি ভার্বগুলো আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে পেয়েছি, এইগুলোর পরেই আমাদের এই নটকে ব্যবহার করতে হবে। ওকে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে। দেখি উদাহরণে, হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং। এই যে উইলের পরে কিন্তু আমরা নট ব্যবহার করছি। হ্যাঁ, উইল নট, তারপরে ভার্বের বেস ফর্ম অবশ্যই অ্যাটেন্ড দ্য মিটিং। বা আমরা এই উইল নটকে আবার সংক্ষিপ্ত রূপে ব্যবহার করতে পারি ওয়ান্ট। এটার কিন্তু সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওয়ান্ট। তো হি ওয়ান্ট অ্যাটেন্ড দ্য মিটিং। সো এক্ষেত্রে আমরা হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং অথবা হি ওয়ান্ট অ্যাটেন্ড দ্য মিটিং, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। সে বাংলা অর্থ হচ্ছে সে সভায় উপস্থিত হবে না। পরেরটা দেখি যে আই উইল নট হেল্প ইউ। এখানেও দেখো যে উইলের পরে নট এবং ভার্বের বেস ফর্ম হেল্প। তারপরে বলা আছে কি আই ওয়ান্ট হেল্প ইউ। এটাও আমরা করতে পারি, উইল নট করতে পারি অথবা ওয়ান্ট করতে পারি, নো প্রবলেম। সো অর্থটা হচ্ছে আমি তোমাকে সাহায্য করব না, না অর্থে। সো এটার আমরা ইন্টারোগেটিভ যদি করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব দেখি। প্রশ্নবোধক বাক্যে শ্যাল অথবা উইল, এই যে অক্সিলারি ভার্বগুলো আমরা পাইলাম শ্যাল অথবা উইল, এই ভার্বগুলোকে আমাদের সামনে নিতে হবে, অর্থাৎ সেন্টেন্সটির পূর্বে নিতে হবে। তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, তারপরে হচ্ছে এক্সটেনশন, এবং শেষে এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে অবশ্যই। সো দেখি আমরা, উইল হি অ্যাটেন্ড দ্য মিটিং, উইল হি অ্যাটেন্ড দ্য মিটিং, সে কি সভায় উপস্থিত হবে? তাহলে দেখো এই যে উইল অক্সিলারি ভার্বটাকে আমরা সেন্টেন্সটির সামনে ব্যবহার করছি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফ্রম অ্যাটেন্ড। ওকে, তাহলে হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, সে কি সভায় উপস্থিত হবে, এটাকে আমরা বলতে পারি ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, পরে উদাহরণ দেখি, উইল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করব? ঠিক এখানেও একই ব্যাপার, উইলের পরে দেখো যে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসছে, তারপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, সো এটাও হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো একটা নোট রয়েছে, দেখে নিই কী বলা আছে নোটে। শ্যাল অথবা উইল এর নেগেটিভ যথাক্রমে, অর্থাৎ আমরা এই যে শ্যাল উইল এর নেগেটিভ হচ্ছে শ্যাল নট অথবা শান্ট। এটা একটা ব্যতিক্রম। দেখো শান্ট ব্যবহার করতে হবে আমাদের, SHANT। শান্ট অথবা উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ান্ট, WONT, ওয়ান্ট ব্যবহার করা হয়। এবং এখানে দেখি শান্ট এবং ওয়ান্ট যা স্পোকেন এ বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে খুব শর্টে বলার জন্য মূলত এই শর্ট ফর্মটি আমরা ব্যবহার করতে পারি এবং এটি ব্যবহৃত হয়। তো আমরা যে ঝামেলাটি হয় ট্যাগ কোশ্চিনের ক্ষেত্রে, সেটা একটু দেখে নিই আমরা। যে বলা আছে এখানে হি উইল সিং এ সং। দেখো উইলটা হচ্ছে এখানকার অক্সিলারি ভার্ব, আর সিংটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এইটাকে যদি আমাদের, এই সেন্টেন্সটাকে যদি আমাদের ট্যাগ করতে বলে, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটি করব এই যে দেখো উইলের সংক্ষিপ্ত রূপ ওয়ান্ট, হি প্রোনাউনটা চলে আসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, এইটি হবে এটার অ্যান্সার। কিন্তু আমরা যদি উইল নট হি করি, অর্থাৎ লং ফর্ম করি, সো এটা আমাদের ভুল হয়ে যাবে, কেননা আমরা ট্যাগ কোশ্চিনে কখনোই এই উইল নট অর্থাৎ লং ফর্ম ব্যবহার করতে পারবো না, এটা খেয়াল রাখতে হবে। সো আরেকটা ব্যাপার রয়েছে এখানে, আমরা যদি বলি দে উইল, এই যে দের পরে দেখো দে অ্যাপোস্ট্রোফিস এল আছে, ডাবল এল। সো এই যে ডাবল এল রয়েছে, তার এখানে উচ্চারণ মানে এখানে আসবে যেটা, সে হচ্ছে দে উইল মিট ইউ অন টাইম। অর্থাৎ এই অ্যাপোস্ট্রোফিস ডাবল এল দিয়ে আমরা মূলত বুঝাবো হচ্ছে শ্যাল অথবা উইল কি।
ফর্ম হচ্ছে শ্যাল এবং উইলের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে অ্যাপোস্ট্রোফিস ডাবল এল। আমরা চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের একটু ব্যাপার দেখে নেই, যেগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, যে হি উইল কাম টুমরো আর হিজ ফাদার উইল কাম টুমরো। এই যে এই দুটো বাক্যের মধ্যে আমরা এটাকে অর্থাৎ 1 নম্বরটাকে আমরা রাইট বলবো, কারণ হচ্ছে আমরা এই কন্ট্রাক্টেড ফর্মগুলো কেবল নাউন এবং প্রোনাউনের পরে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা হি এর পরে, এই যে হি এর পরে অ্যাপোস্ট্রোফিস ডাবল এল অর্থাৎ শ্যাল উইলের কন্ট্রাক্টর ফর্ম ব্যবহার করতে পারি, অর্থাৎ শর্ট ফর্মটা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা এই যে হিজ অর্থাৎ নাউন ফ্রেশের পরে আমরা কখনো এই কন্ট্রাক্টেড ফর্মটি ব্যবহার করতে পারবো না। সো আমাদের মনে রাখতে হবে যে নাউন ফ্রেশ এর পরে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা যায় না। ওকে, সো এই জন্য এই বি নম্বরটা হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে। আমাদের এটার কারেক্ট হবে হি উইল কাম টুমরো, অর্থাৎ এই যে হি নাউন বা প্রোনাউনের পরে কন্ট্রাক্টেড ফর্মটা ব্যবহার করা হয়েছে, সো এটা হচ্ছে কারেক্ট। পরের চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেখে নেই। বলা আছে আই নো ইউর উইল পাওয়ার। আমি তোমার ইচ্ছা শক্তি সম্পর্কে জানি। আর এটাকে আমরা রাইট বলবো এখানে, পরে আরও এরকম উদাহরণ দেখে নিই। আই নো ইউর উইলিং পাওয়ার, এটা হচ্ছে রং, প্লাস আই উইল অ্যাবাউট ইউর উইল পাওয়ার, এটাও রং। কেন রং হলো তার আগে আমরা জেনে নেই যে এ নম্বরটি কেন রাইট হলো। আই নো ইউর উইল পাওয়ার বাংলা অর্থ হচ্ছে আমি তোমার ইচ্ছা শক্তি সম্পর্কে জানি, এটা হচ্ছে রাইট। কেননা পজিটিভ এবং পজিটিভের পরে মূলত যেটা আছে উইল এবং পাওয়ার, এইটা হচ্ছে কম্পাউন্ড নাউন। সো এখানে এই উইলটা কিন্তু মডাল অক্সিলারি বা অক্সিলারি ভার্ব, বা আমরা বলতে পারি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। এরপরে নাউন পাওয়ার, সো এটাকে আমরা উইল পাওয়ারটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। তাই আমরা এটা বলবো যে হচ্ছে সেন্টেন্সটি রাইট। আবার উইলকে দেখে অনেকেই বলতে পারে যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে তোমরা ভুল করে ফেলবা। সো পরের উদাহরণটি দেখি কেন ভুল। আই নো ইউর উইলিং পাওয়ার, মূলত এই উইলিং পাওয়ার হয় না, এটা মূলত হবে তোমার উইল পাওয়ার। সো এই জন্য এটা মূলত ভুল, মানে এটা হচ্ছে রং। আর 1 নম্বরটা তো আমরা রাইট পাইলাম, সো এটা রাইট। আচ্ছা, সি নম্বর দেখি। বলা আছে আই নো অ্যাবাউট। এই যে ব্যাপারটা, নো এর পরে অ্যাবাউট প্রিপোজিশনটি আমরা এই সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। কোনো কোনো ক্ষেত্রে নো এর পরে ব্যতিক্রম থাকতে পারে, যে নো এর পরে অ্যাবাউট ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে নো এর পরে অ্যাবাউট ব্যবহার করলে যে ভুলটা হবে সেটা হচ্ছে রিডান্ডেন্সি প্রবলেম, অর্থাৎ রিডান্ডেন্সি ভুল হয়ে যাবে। সো আমরা রিডান্ডেন্সি প্রবলেম সম্পর্কে অন্য একটা ক্লাসে জানবো, পরে পার্টগুলো দেখতে থাকো, আমরা পেয়ে যাব রিডান্ডেন্সি প্রবলেমটা আসলে কী। সো এখানে নো এর পরে অ্যাবাউট ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে সেটা ভুল হয়ে যাবে, যার জন্য এইটি বাক্যটি রং হয়ে গেছে। ওকে, কারেক্ট না, ইনকারেক্ট হয়ে গেছে। সো আমরা এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু ব্যবহার জানব, দেখে নেই ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহারে কি বলা আছে। 1 নম্বর, ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ যা ভবিষ্যতে সংঘটিত হবে বোঝাতে আমরা মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। যেমন স্প্রিং উইল কাম এগেইন, বার্ডস উইল বিল্ডস নেস্ট। সো দেখো উইল কাম, এখানে উইল এবং কাম ভার্বের বেস ফর্ম, তারপরে বলা আছে দেখো উইল প্লাস বিল্ড ভার্বের বেস ফর্ম। সো এইটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং ভবিষ্যতে সংঘটিত হবে এরকম একটা আশা পোষণ করা হয়েছে, বা এরকম একটা আশা করা হয়েছে। সো 2 নম্বরে দেখি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সকে মূলত কন্ডিশনাল, অর্থাৎ আমরা জানি যে কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। তোমরা জানো কিনা জানি না, কন্ডিশনাল মূলত আমরা 4 প্রকার বলবো। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এটা আমরা জানি সচরাচর। এর মধ্যে আরও একটা কন্ডিশনাল আছে যেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। তো আমরা যখন কন্ডিশনালের ক্লাস করব, ঠিক সেই মুহূর্তে আমরা কন্ডিশনালের যত ডিটেলস আছে, যে বেসিক কনসেপ্ট আছে, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব আমি। সো এখানে যেটুকু আলোচনা করা আছে সেটা একটু দেখে নিই। যে ফার্স্ট কন্ডিশনাল এ সাবঅর্ডিনেট ক্লজ,
সাবঅর্ডিনেট ক্লোজটিতে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হলে প্রিন্সিপাল ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তাহলে দেখো দুইটা ক্লোজ থাকবে, একটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, একটা হচ্ছে আমাদের কি ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, যেটা কার মাধ্যমে থাকবে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে থাকবে। আর পরের ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই যে প্রিন্সিপাল ক্লোজ, এই প্রিন্সিপাল ক্লোজটিকে আমাদের করতে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের কন্ডিশনাল 4 প্রকারের মধ্যে ফার্স্ট কন্ডিশনালে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার রয়েছে। দেখি স্ট্রাকচার দুইটা কী আছে। ইফ, দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো এবং যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা বুঝাবে। আর ঠিক পরেরটিকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স করব, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটাকে আমাদের ফিউচার ইনডেফিনিট করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্সটি সামনে থাকতে পারে এবং মাঝখানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ পরে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটি থাকতে পারে। উদাহরণ দিয়ে ক্লিয়ার করতেছি বিষয়টা। দেখো, ইফ ইট রেন্স উই শ্যাল নট গো, যদি বৃষ্টি হয় আমি যাব না। হ্যাঁ, তাহলে এই যে ইট রেন্স, দেখো ইফ এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে আরেকটা বিষয় বলে দেই যে এই যে ইফ ক্লোজটি যখন সাবঅর্ডিনেট ক্লোজ এবং সেটা যখন সামনে বসছে, তখন এখানে আমাদের যে ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে, এই সাবঅর্ডিনেট ক্লোজের পরে, ইফযুক্ত সাবঅর্ডিনেট ক্লোজের পরে কমাটিকে ব্যবহার করতে হবে। এই কমাটি কি যদি আমরা না দিই, এই কমাটি যদি আমরা ব্যবহার না করি, সো বাক্যটি আমাদের ভুল হয়ে যাবে। সো কমাটির এখানে বিশেষ গুরুত্ব রয়েছে। সো দেখি কি বলেছে, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, উই শ্যাল নট গো, আমরা যাব না। এখানে দেখো শ্যালের পরে নট করা হয়েছে, সো নট গো করা হয়েছে, মানে ভার্বের বেস ফর্ম। ওকে, তারপরে দেখা আছে যে ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম। তারপর বলছে ইফ ইউ স্টাডি মোর ইউ উইল লার্ন মোর। ইফ ইউ প্লে ইন দ্য রেন ইউ উইল ক্যাচ কোল্ড। ইফ ইট রেন্স উই উইল প্লে লুডো। বৃষ্টি আসলে বা হলে লুডো খেলব। এই যে রেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেখো ই প্লাস সাবঅর্ডিনেট ক্লোজটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক পরেরটা এই জন্য আমাদের করতে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আচ্ছা, উই শ্যাল ভিজিট হার ইফ উই হ্যাভ টাইম, আমাদের সময় থাকলে তাকে দেখতে যাব। দেখো এখানে যে এই উই শ্যাল ভিজিট ভার্বের বেস ফর্ম, মানে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক পরেরটা সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে ইফ উই হ্যাভ টাইম। তো এখানে একটু লক্ষ্য করি, সাবঅর্ডিনেট ক্লোজটা যখন ইফ যুক্ত এবং সেটা যেহেতু প্রিন্সিপাল ক্লোজের পরে বসছে, সো এখানে কমা ব্যবহার করার কোনো অপশন নেই বা কমা ব্যবহার করা যাবে না, কিন্তু প্রথমে বসলে আমাদের কমা ব্যবহার করতে হবে। এরপর বলছে ইফ হি কামস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই শ্যাল গো, আমি যাব। সে যদি আসে তবে আমি যাব, বা সে আসলে আমি যাব। তারপর বলেছে ইফ ইউ রাইট মি আই শ্যাল রিপ্লে, তুমি আমাকে লিখলে আমি উত্তর দিব। এক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, বলছে ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড উইল ইনক্রিজ, দাম কম হলে চাহিদা বাড়বে। তারপরে বলা আছে দেখি যে মারিয়া উইল বি ডিসমিসড ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। দেখো মারিয়া যদি আর কখনো দেরিতে আসে তবে তাকে বরখাস্ত করা হবে। আচ্ছা, এগেন মারিয়া উইল বি ডিসমিসড, এখানে দেখো উইলের পরে বি ভার্বের বেস ফর্ম, ডিসমিসড ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। এই যে ইজ কথাটা আছে, তোমরা এখন মনে করতে পারো ইজ আছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কখনোই না, কেননা যে ইসের পরে মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ নেই। সো এখানে ইসটাই মূলত মেন ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো বিষয়টা দাঁড়ালো হচ্ছে যে ইফ ক্লোজ, অর্থাৎ ইফ যে আছে, ইফের পরে যে সাবঅর্ডিনেট ক্লোজটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সামনেরটাকে এই জন্য আমাদের, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটাকে আমাদের করতে হয়েছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, দেখি 3 নম্বরে কি বলা আছে। দুটি ভবিষ্যৎকালের
দুটি ভবিষ্যৎকালের ঘটনা ব্যাখ্যা করা হবে, যেমন টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, বিফোর কাজ দ্বারা যুক্ত হলে, মানে এইগুলো দিয়ে যদি যুক্ত হয়, এই যে টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, বিফোর এগুলো দ্বারা যদি যুক্ত হয়, তবে এদের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ এগুলোর একটি ক্লজ হবে আমাদের পাস্ট অর্থাৎ কাজ দ্বারা যুক্ত হলে এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ একটি ক্লোজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অপর অংশটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে মনে রাখতে হবে তোমাদের যে মূলত টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন এবং বিফোর এই দুটো আমরা এগুলো কানেক্টরস বলি বা লিঙ্কার বলি বা কনজাংশন বলি, এগুলো দিয়ে যদি আমাদের দুটো ক্লোজ যুক্ত থাকে তাহলে একটা হবে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর একটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, কয়েকটি উদাহরণ দেখে নেই। আই উইল ওয়েট টিল ইউ কাম ব্যাক, তুমি ফিরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তাহলে দেখো আই উইল ওয়েট, উইল প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এই টিল দ্বারা যুক্ত আছে, ঠিক পরের ক্লোজটি বলা আছে ইউ কাম ব্যাক, এই যে ইউ কাম ব্যাক, কামটা এখানকার ভার্বের বেস ফর্ম, সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গেল। সো আই উইল ইনফর্ম ইউ অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য নিউজ, আমি সংবাদটি পাওয়া মাত্রই তোমাকে জানাবো। দেখো আই উইল ইনফর্ম ভার্বের বেস ফর্ম, সো পরেরটা হচ্ছে গট, আই গট দ্য নিউজ, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজের পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সামনেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এই উদাহরণগুলো একটু দেখে নাও, আমি পরে চলে যাচ্ছি পরের নিয়মে। দেখি, সাধারণত ভবিষ্যতে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স, কিন্তু ভবিষ্যৎকালে যখন কোনো ইচ্ছা প্রকাশিত হয় তখন গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। দেখো যে সাধারণত ভবিষ্যতে হয় সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, কিন্তু ভবিষ্যৎকালে যখন কোনো ইচ্ছা প্রকাশিত হয় তখন সেটা আমাদের গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, উদাহরণ দেখো, আই উইল সি ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। সো এটা সচরাচর ফিউচার ইনডেফিনিট টেন্স, উইলের পরে ভার্বের বেস ফর্ম প্লাস এখানে টুমরো আছে। আর পরে উদাহরণটা দেখে নিই আমরা একটু। আই এম গোয়িং টু, দেখো এই যে আই এম গোয়িং টু এখানে ইচ্ছা পোষণ করা হয়েছে ভবিষ্যতে, সো গোয়িং টু এর পরে বিল্ড ভার্বের বেস ফর্ম, সো বলা আছে আই এম গোয়িং টু বিল্ড এ নিউ হাউস, আমি বাড়ি বানাতে যাচ্ছি, ভবিষ্যতে কোনো একটা কাজ করতে যাচ্ছে, এরকম অর্থে মূলত কী ব্যবহার করতে হবে, এম গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা, এরপর 5 নম্বর নিয়মে বলা আছে যখন নিকট ভবিষ্যতে কোনো কাজের পরিকল্পনা বা ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে আর কি, সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তখন মূলত আসলে ফিউচার ইনডিফিনিট টেন্স নয়, সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মতো হবে। যেমন দেখি উদাহরণ, আই এম গোয়িং টু, আমি কিন্তু এর আগে বললাম আই এম গোয়িং টু এর পরে ভার্বের বেস ফর্ম হলে সেটা কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দেবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে আই এম গোয়িং টু আছে ঠিকই, কিন্তু এরপরে ভার্বের বেস ফর্ম নেই, এবং শেষে দেখা যাচ্ছে দিস আফটারনুন, যেটা বিকেলবেলাকে বুঝিয়েছে, বাংলা অর্থটা হচ্ছে আমি আজ বিকেলে সিনেমা দেখতে যাব, যদিও অর্থটা ফিউচারের মতো হচ্ছে টেন্স। দেখো আই এম গোয়িং, এই যে আই এম গোয়িং টু দ্য সিনেমা দিস আফটারনুন। পরে উদাহরণ দেখি, মাই ব্রাদার ইজ কামিং, দেখো ইজ অক্সিলারি ভার্ব, এটা আমরা পাইছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং কামের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে টুমডো থাকা সত্ত্বেও, এখানে টুমডো থাকা সত্ত্বেও এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা নিকট ভবিষ্যৎ বুঝিয়েছে আর কি, যার অর্থ আগামীকাল আমার বড় ভাই বাড়ি আসছে, আসবে বা আসছে, সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর এটা দেখি, রুনা ইজ গেটিং মেরিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করবে বা করতেছে, সো এই যে ইসের পরে গেটিং ভার্বের সাথে আইএনজি যোগ, সো এটাকে আমরা বলবো হচ্ছে নেক্সট মান্থ, পরে একটা সময় দেওয়া আছে, তারপরও এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই হচ্ছে আমাদের টোটাল ফিউচার ইনডেফিনিট টেন্সের ডিটেলস আলোচনা। তো আজকে আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো
এবং পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে পার্ট 11।